নেহা মনে প্রাণে ভালোবাসতো অন্য কাউকে, কিন্তু ভাগ্যের ফেরে বাধ্য হয়ে তাকে বিয়ে করতে হয় এক নর পিশাচকে, যে তার উপর প্রতিনিয়ত চালাতো অমানসিক নির্যাতন। কিন্তু এই নরক থেকে নেহা কি কোনোদিন মুক্তি পাবে? সে কি ফিরে পাবে তার হারিয়ে যাওয়া সেই সত্যিকারের ভালোবাসাকে, নাকি সাইকোর হাতেই তার জীবনটা শেষ হবে? সেটাই দেখবো আজকের গল্প আগলি স্টোরিতে, যার শেষের টুইস্ট আপনার চিন্তারও বাইরে। অতিরিক্ত ভালোবাসা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই দেখবো আমরা আজকের গল্পে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্পটা শুরু করা যাক। শুরুতে আমরা কিছু দৃশ্য দেখতে পাই, যেখানে বড় সোসাইটির একটা বিল্ডিং এর ভেতর একজনের মার্ডারের খোঁজ পাওয়া যায়, আর এই নিয়ে তো চারিদিকে তোলপাড় শুরু হয়ে যায়। আমরা কিছু দৃশ্য দেখতে পাই যেখানে একটা ছেলে একেবারে রক্তমাখা অবস্থায় বসেছিল, এরপর একজন মেয়েকে আঘাত করে কেউ টানতে টানতে নিয়ে যাচ্ছিল। এরই সাথে সেই বিল্ডিং এ কাউকে আঘাত করার আর একটা মেয়ের চিৎকারের আওয়াজও পাওয়া যাচ্ছিল। এদিকে এই খোঁজ পাওয়ার পর পুলিশরা আর এক মুহূর্ত দেরি করে না, সাথে সাথে সেখানে এসে হাজির হয় আর তাদের মতো করেই তদন্ত করতে শুরু করে। সোসাইটির সবাই সেখানে ছিল, তবে সবাই একেবারে ছিল হতভম্ব। পুলিশ তাদের সবার কাছে এই ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সোসাইটির সবাই তখন সবার মতো করে মতামত জানাচ্ছিল। পুলিশরাও এর আসল রহস্য উদ্ঘাটন করার চেষ্টা চালিয়ে যেতে থাকে যে কি এমন হয়েছে এখানে। এরপরই দৃশ্য পরিবর্তন হয়। আমরা তখন নেহা আর কার্তিককে দেখতে পাই। নেহা আর কার্তিক দুজন একেবারে ইন্টিমেট অবস্থায় ছিল, কিন্তু এই অবস্থায় থাকলেও আমরা খুব ভালো করেই বুঝতে পারি যে নেহার এসবে কোনো ফিলিংস হচ্ছিল না। অর্থাৎ যা করছিল কার্তিক জোর করেই করছিল, সে নেহার সাথে জোর খাটাচ্ছিল, আর কিছু না। এদিকে নেহা কোনো আগ্রহ দেখাচ্ছে না দেখে কার্তিকের খুব রাগ হয়, তাই সে নেহার মুখ চেপে ধরে নিজের দিকে ঘোরায়। এরপর কার্তিক নেহার গলার মঙ্গলসূত্র হাতে নিয়ে বলে তাকে পছন্দ না করা সত্ত্বেও তার সাথে বিছানায় আসা শুধুমাত্র এই চেইনটার কারণেই, তার জন্য তার কাছে এটা ভালো লাগে। এ বলেই কার্তিক নেহার মঙ্গলসূত্র কিস করে নেহার পাশেই শুয়ে পড়ে আর সিগারেট টানতে থাকে। তো এখানে আমরা বুঝতে পারি যে নেহা আর কার্তিক দুজন বিবাহিত ছিল, অর্থাৎ তারা স্বামী স্ত্রী। তবে নেহা কার্তিককে মোটেও পছন্দ করতো না, তাই সে এক প্রকার জোর করেই হয়তো কার্তিকের কাছে আছে। তাই কার্তিক নেহার সাথে যা করে নেহা সেই সব কিছু চুপচাপ মেনে নেয়। কিন্তু একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে এসব করা মোটেও ভালো কিছু নয়, যতই সে স্বামী হোক না কেন। তারও তো নেহার অবস্থাটা বোঝা উচিত ছিল। যাক, এদের মধ্যে যে কি কাহিনী তা তো আমরা ধীরে ধীরেই জানতে পারবো। দৃশ্য চলে যায় পরের দিন। নেহা তার কাজে চলে যায়। এখানে আমরা নেহাকে মাটি দিয়ে কিছু একটা বানাতে দেখি। তো নেহা তার কাজ করলেও তার মন একেবারে অন্যমনস্ক ছিল। সেই সময় সেখানে নেহার এক কলিগ সমিয়া আসে। সে নেহাকে মাটি দিয়ে কিছু বানাতে দেখে বলে যে সে কি সবসময় এসব খেলনা দিয়েই খেলতে থাকে। কিন্তু নেহা তো সমিয়ার কথায় কিছুই বলে না। তখন সমিয়া নেহার কাছে কিছু টাকা ধার চায়। নেহাও তখন কোনো কিছু জিজ্ঞেস না করে তাকে টাকা দিয়ে দেয়। সমিয়া তখন নিজে থেকে নেহাকে তার বিপদ আর টাকা ধার নেওয়ার কারণ জানায়। এই কথা শুনে নেহা শুধু মুচকি হাসে। তখন সমিয়া তাকে বলে সে তাকে তার জীবনের সবকিছু শেয়ার করে, কিন্তু নেহার লাইফের কিছু জিজ্ঞেস করলে নেহা সবসময় হেসেই উড়িয়ে দেয়। এমনটা সে কেন করে? কিন্তু দেখা যায় নেহার কোনো উত্তর না দিয়ে এইবারও তার কথা শুনে প্রতিবারের মতো শুধু মুচকি হাসে। সমিয়া তখন বুঝতে পারে যে নেহা এমনই, সে হয়তো কখনোই তাকে কিছু বলবে না। এরই মধ্যে সেখানে নেহাতের আরেকজন কলিগ প্রেগনেন্ট হওয়ার খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াতে থাকে। সবাই তো খুব খুশি মনে মিষ্টি খাচ্ছিল। তখন সমিয়া আবার নেহাকে বলে মেয়েটার 6 মাস হয়েছে বিয়ে হয়েছে, আর সে এখনই প্রেগনেন্ট হয়ে গেছে, অর্থাৎ মেয়েটা হয়তো আগে থেকেই প্রেগনেন্ট ছিল। যাক, তো সে নেহাকে বলতে থাকে যে এই মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে, অথচ নেহার কত বছর হলো বিয়ের, তাহলে নেহা কবে গুড নিউজ জানাবে? সমিয়ার এই কথা শুনে নেহার এবার অস্বস্তি ফিল হতে থাকে। তবুও সে কিচ্ছু না বলে হাসার চেষ্টা করে। এরপর আমরা কার্তিককে দেখতে পাই, যে অফিসে বসে বসেই নেহার পিক দেখছিল। কার্তিক নেহার উপর থেকে নিচ সব জায়গা ঘুরে ঘুরে দেখছিল। এরই মাঝে কার্তিকের একজন কলিগ চলে আসে সেখানে, আর তাকে খবর দেয় যে কার্তিককে রাধিকা ডাকছে। রাধিকা হলো কার্তিকের অফিসের বস। কার্তিক ও নেহার ছবি ভালো করে দেখে এরপর রাধিকার কাছে চলে যায়। এখানে অফিসের সবাই খুব ভালো করে জানে কার্তিকের ব্যবহার কেমন, আর সবাই কার্তিকের জন্য ডিস্টার্বও হয়। তাই রাধিকা কার্তিককে তার কাজ থেকে বের করে দেওয়ার কথা বলে। কিন্তু দেখা যায় কার্তিকের এই কথা শোনার পরেও কোনো হেলদোল নেই। সে রাধিকাকে বলে সে তাকে বের করতে পারবে না। রাধিকা এই কথা শুনে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে কেন পারবে না। তখন কার্তিক তার ফোন থেকে রাধিকাকে একটা ভিডিও দেখায়, যেখানে রাধিকার কিছু পার্সোনাল ভিডিও ছিল। অর্থাৎ কার্তিক রাধিকার পার্সোনাল ভিডিও ধারণ করে রাধিকাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। রাধিকাও তো এবার এই ভিডিওটা দেখে ভয় পেয়ে যায়, তাই সে আর কিছু বলতেও পারে না। এরপর আমরা কার্তিককে
তার বন্ধুদের সাথে একটা পার্টিতে দেখতে পায়, যেখানে সে নিজের মতো করে এনজয় করছিল। তখন একটা মেয়ে বারবার কার্তিকের কাছে আসার চেষ্টা করে, কিন্তু কার্তিক তো বারবারই মেয়েটাকে সরিয়ে দেয়। তবে মেয়েটা তবুও কার্তিকের কাছে আসে। এই কিছু কিছু মেয়ে থাকে এরকম ছ্যাচরা টাইপের। যাই হোক, তো মেয়েটা এরকম করতে থাকলে এবার কার্তিক অনেক বেশি রেগে যায় আর মেয়েটাকে কষে এক চড় মারে। আর এইভাবে অপমানিত হওয়ার পর মেয়েটাও তখন চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে কার্তিকের বন্ধু কার্তিককে বলে যে মানুষ ঘরে শান্তি পায় না, সেই মানুষ সেই রাগ বাহিরে এসে উঠায়। আর এই কথা শোনা মাত্রই কার্তিক অনেক বেশি রেগে যায়, তাই সে বোতল দিয়ে তার মাথায় বাড়ি মেরে দেয়। এটা দেখে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায় যে এই সব কেমন ব্যবহার। আসলে কার্তিক নেহার ব্যাপারে অন্য কারো মুখ থেকে কিচ্ছু শুনতে পারে না, আর বাকি সবাই খুব ভালো করেই জানে যে নেহা কার্তিকের সাথে সুখী না। তাই কার্তিকের বন্ধু তাকে এই কথাটা জানায়। তবে কার্তিক এইসব কিছুতেই মেনে নেয় না, সে তার বন্ধুকে ইচ্ছা মতো মারতে থাকে। বাকিরা তখন কোনো মতে কার্তিককে আটকায়। তবে কার্তিক যাওয়ার আগে তাকে বলে যায় যে এরপর কেউ যদি তার ওয়াইফকে নিয়ে কিছু বলে তাহলে সে তাকে মেরেই ফেলবে। এই বলে সে কিছু দূরে গিয়ে আবারও পেছনে ঘুরে সবাইকে বলে যে সে একজন ভালো পরিবারের ছেলে, সে ভালো হাজবেন্ডও। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর কার্তিক বাসায় আসে আর অনেকবার কলিং বেল বাজায়। তবে আমরা ভেতরে নেহাকে বসে থাকতে দেখি, যে কলিং বেল শোনার পরেও বসে বসে নিজের কাজ করছিল। কিছুক্ষণ পরই নেহাদের মেয়েড রানী দরজা খুলে দেয়। কার্তিক তখন দরজার সামনে রানীকে দেখে আরো রেগে যায়। সে ভেতরে গিয়ে নেহাকে দেখে যে নিজের কাজে ব্যস্ত ছিল। কার্তিক তখন নিজের ব্যাগটা জোরে ফেলে যাতে নেহা তার উপস্থিতি বুঝতে পারে, কিন্তু এটা করার পরেও নেহা কোনো হেলদোল করে না। তখন কার্তিক নেহাকে ডেকে আইস প্যাক চায়। তবে আমরা দেখি নেহা তখনও কোনো প্রতিক্রিয়া দেখায় না আর নিজের মতো কাজ করতে থাকে, অর্থাৎ সে ইচ্ছে করেই এমনটা করছে। কার্তিক কয়েকবার নেহাকে আইস প্যাক আনতে বলে, কিন্তু এরপর রানী কার্তিকের জন্য আইস প্যাক নিয়ে আসে। এতে করে সে আরো রেগে যায়। এবার কার্তিক একটা সিগারেট ধরিয়ে নেহাকে অ্যাস্ট্রে আনতে বলে, কিন্তু নেহা তাও তার কথা শোনে না। এবার সে নেহাকে শর্ত দেয় যে সে যদি তাকে অ্যাস্ট্রে এনে দিতে পারে তাহলে নেহা আজকে নিজের রুমে একা ঘুমাতে পারবে। আর এই কথা শোনা মাত্রই নেহা উঠে তাড়াতাড়ি করে অ্যাস্ট্রে খুঁজতে থাকে, কারণ নেহাকে প্রতিদিন জোর করে কার্তিকের সাথে থেকে তার অত্যাচার সহ্য করতে হয়। আর আজকে অত্যাচার থেকে বাঁচার সুযোগ পেয়ে সে তাড়াতাড়ি অ্যাস্ট্রে খুঁজে বের করে, কিন্তু সে সেটা নেওয়ার আগেই সেখানে কার্তিক চলে আসে আর নেহাকে চেপে ধরে। সে তার মুখের উপর সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে সে যখন তাকে আইস প্যাক আনতে বলল তখন সে তার কথা শুনলো না, আর যখন সে অ্যাস্ট্রে আনার কথা বলল তখনও সে শুনলো না, কিন্তু যেই সে তাকে একা রুমে থাকার কথা বলেছে তখনই সে তার কথা শুনেছে। তবে নেহা তো এখন অ্যাস্ট্রে এনে দিতে পারেনি, তাই সে আর একা রুমে থাকতে পারবে না। এই কথাগুলো বলে কার্তিক নেহার এক হাত উঁচু করে, যেখানে নেহার হাতে একটা ট্যাটু করা ছিল, আর ওই ট্যাটুতে নেহার নামের পাশাপাশি গৌতম নামটাও লেখা ছিল। অর্থাৎ নেহার জীবনে গৌতম নামের বিশেষ কেউ আছে, যার জন্য নেহা তার নামের ট্যাটু করিয়েছে। কার্তিক এটা দেখে সিগারেট দিয়ে নেহার হাত পুড়িয়ে দেয় আর নেহার গলা চেপে ছিটকে ফেলে দেয়। দিনের পর দিন তার এমন সাইকো বিহেভিয়ারে নেহা অনেক বেশি কষ্ট পায়, কিন্তু সে কিছু বলতেও পারে না। আর আমরা এখন বুঝতে পারি যে নেহা কেন কার্তিককে পছন্দ করে না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমরা দুজন ছোট ছেলে মেয়েকে দেখতে পাই। মূলত এরাই ছিল নেহা আর গৌতম। তারা দুজন একে অপরের খুব ভালো বন্ধু ছিল আর দুজনই দুজনকে পছন্দ করত। তারা দুজন একই গ্রামে থাকতো আর একই স্কুলেও পড়তো, তাই তাদের বন্ধুত্বটা অনেক বেশি গভীর ছিল। তো একদিন গৌতম স্কুলে লেট করে আসায় নেহা তো খুব রাগ করে। গৌতমের উপর সে রাগ দেখাতে থাকে, কিন্তু গৌতম তো ঠিকই নেহার রাগ ভাঙিয়ে ফেলে। গৌতম আর নেহা বেশিরভাগ সময় দুজন একসাথেই কাটাতো। গৌতমের পরিবারের সাথেও নেহার অনেক ভালো সম্পর্ক ছিল। সে আর গৌতম দুজন সারা জীবন একসাথে থাকার প্রমিসও করে। তবে এই সুখের দিনের মাঝে একদিন হঠাৎ নেহার নানি মারা যায়। তখন নেহা গৌতমের সাথে খেলছিল। নানির চলে যাওয়ার খবর শুনে নেহা দৌড়ে তার কাছে যায়। এখানে আমরা জানতে পারি নেহার বাবা মা কেউ ছিল না, তার নানি একমাত্র তাকে পালতো। এখন আশেপাশের সবাই তো চিন্তিত হয়ে পড়ে যে নেহা এখন কার কাছে থাকবে, কারণ তার তো আর কেউ নেই। এরই সাথে দৃশ্য পরিবর্তন হয়। আমরা বর্তমানে নেহাকে দেখতে পাই, সে কার্তিকের করা প্রতিদিনের অত্যাচারগুলো মুখ বুঝে সহ্য করে আর একা একাই কান্না করে। তবে সে কাউকে বুঝতে দেয় না তার সাথে কি ঘটছে। তাই রোজকার মতো নেহা নিজেকে ঠিক করে বাহিরে বের হয়। তখন কার্তিক নেহাকে দেখে তার দিকে তাকিয়ে থাকে। নেহা তখন রানীকে লাঞ্চ বক্সের কথা জিজ্ঞেস করে। রানী জানায় আরেকটু সময় লাগবে, আর এটা শোনা মাত্রই কার্তিক রানীর উপর রেগে যায়। কার্তিক তখন নেহাকে 2 মিনিট বসতে বলে আর রানীকে তাড়াতাড়ি খাবার রেডি করতে বলে। তখন নেহা জানায়
তার খাবার দরকার নেই। এটা শোনা মাত্রই কার্তিক রানীকে মারতে থাকে। এটা দেখে নেহা চুপচাপ খাবার টেবিলে বসে পড়ে, নয়তো কার্তিক আরো বড় কিছু করে ফেলতে পারে। সে এতটাই বদমেজাজি, একেবারে সাইকো টাইপের। এবার কার্তিক নিজেই নেহার জন্য সুন্দর করে খাবার নিয়ে আসে। তবে নেহা খাবার না খেলে কার্তিক এবার নেহাকে হুমকি দেয় আর বলে সে যদি খাবার না খায় তাহলে নেহা আর কখনো অফিসে যেতে পারবে না। এই কথা শুনে সে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দেয়। কার্তিক তখন নেহার দিকে তাকিয়ে বলে সে তাকে কেন পছন্দ করে না। সে লম্বা আর হ্যান্ডসামও, আর নেহা যাকে পছন্দ করে কার্তিকের তুলনায় সেই ছেলে কিছুই না। অথচ সে এখনো তাকেই ভালোবেসে যাচ্ছে, যে ছেলেটা তাকে একা ফেলে রেখে চলে গেছে। আর এতদিনে সে হয়তো বিয়েও করে নিয়েছে। কার্তিকের কথা শুনে নেহা কোনো জবাব দেয় না। তবে সে বিশ্বাস করে না যে গৌতম নেহাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে। কিন্তু এই কার্তিক কি চায় সেটা নেহা নিজেও জানে না। সে নেহাকে ভালোবাসে, আবার সেই ভালোবাসার উপরেই সে টর্চার করে। আর না চাইতেও নেহাকে এই সব কিছু মেনে নিতে হয়। যাক, এরপরই নেহা অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় বের হতেই কার্তিক তার গাড়ি নিয়ে নেহার সামনে চলে আসে। সে নেহাকে তার গাড়িতে উঠতে বলে, তবে নেহা জানায় সে অটো দিয়ে চলে যাবে। কার্তিক নেহার কোনো কথাই মানে না আর নেহাকে ধমক দিয়ে গাড়িতে বসায়। নেহা তখন চুপচাপ গাড়িতে বসে থাকে। এদিকে কার্তিক নেহার শরীরের দিকে তাকাতেই তার লোভ জেগে যায়। সে নিজেকে সামলাতে পারছিল না। সে অফিসের সামনে আসলে নেহা যখন গাড়ি থেকে নেমে যেতে নেয় তখনই কার্তিক তাকে আটকে গাড়ির ভেতর নিয়ে সব জানালা বন্ধ করে দেয়। আর নিজের হঠাৎ জেগে ওঠা চাহিদা মেটাতে গাড়ির ভেতরেই নেহাকে জোর করতে থাকে। এরপর কার্তিকের কাজ শেষ হয়ে গেলে নেহা গাড়ি থেকে নেমে কাঁদতে কাঁদতে সোজা ওয়াশরুমে চলে যায়। তার এসব আর ভালো লাগছিল না। নেহা কার্তিকের অত্যাচার কিছুতেই সহ্য করতে পারছিল না। এদিকে সৌমিয়া নেহাকে দেখে তাকে ডাক দেয়, কিন্তু নেহা তার কথাও শোনে না। তাই সে নেহার পেছন পেছন যায় আর গিয়ে দেখে নেহা ওয়াশরুমে বসে কান্না করছে আর তার আশেপাশে রক্ত ছিল। এটা দেখে স্বামী নেহার কাছে জানতে চায় যে কি হয়েছে। নেহা তখন কাঁদতে কাঁদতে বলে কার্তিক তার জীবন নরক বানিয়ে দিয়েছে। এই কথা শুনেই তো স্বামী তাড়াতাড়ি করে নেহাকে নিয়ে হসপিটালে চলে যায়। নেহা তখন চেক আপ করিয়ে বাসায় চলে আসে, কিন্তু সে এসেই অনেক বেশি ভেঙে পড়ে। কার্তিক নেহাকে বিয়ে করার পর থেকে শারীরিক আর মানসিক দুইভাবেই অনেক টর্চার করে আসছে। অথচ কার্তিক সব সময় বলে এসেছে যে সে নাকি নেহাকে ভালোবাসে, কিন্তু এটাকে কি ভালোবাসা বলে আদৌ? নেহা তো শুধু কার্তিকের থেকে মুক্তি পাওয়ার জন্যই এখন দিন গুনতে থাকে। এখানে আমরা আবারও ফ্ল্যাশব্যাক দেখতে পাই। নেহার নানি মারা যাওয়ার পর সে গৌতমের কাছে যায়। এদিকে নেহার আর কোনো আত্মীয় না থাকায় তাকে এখন থেকে তার মামা পালবে বলে ঠিক হয়। তাই নেহাকে তার মামার সাথে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আর এটা জানাতেই সে গৌতমের কাছে ছুটে যায়। এই খবর শুনে গৌতমের কাছে অনেক বেশি খারাপ লাগে। নেহা তখন বলতে থাকে তারা আর কখনো একসাথে খেলতে পারবে না, একসাথেই স্কুলে যেতে পারবে না। তখন গৌতম নেহাকে প্রমিস করে যে সে যেন চিন্তা না করে, সে পড়াশোনা করে বড় হয়ে আবারও নেহার সাথে দেখা করবে। সেদিন এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় নেহা। এরপরে সে তার মামার সাথে তার বাড়িতে চলে যায়। নেহা তার মামার বাড়ি পুরো ঘুরে ঘুরে দেখে আর ঘুরতে ঘুরতেই নিজের রুমে চলে যায়। এরপর থেকে এখানেই নেহা বড় হয় ধীরে ধীরে। আমরা দেখি নেহা তার রুম থেকে দৌড়ে বের হয় আর একটা পাবলিক ল্যান্ডলাইন থেকে গৌতমকে কল করে। দুজন একে অপরের সাথে কথা বলতে থাকে। অর্থাৎ এত বছর কেটে যাওয়ার পরেও নেহার গৌতমের এখনো যোগাযোগ আছে। আর বড় হওয়ার সাথে সাথে নেহা বুঝতে শিখেছে ভালোবাসা কি। তাই সে আর গৌতমের ভালো বন্ধুত্ব করায় ভালোবাসার সম্পর্কে। প্রতিদিন নেহা গৌতমের সাথে ফোনে কথা বলতো আর অপেক্ষা করত গৌতমের সাথে সামনাসামনি দেখা করার জন্য। গৌতম নেহাকে আশ্বাস দিত যে সে আসবে। আর একদিন সত্যি সত্যি গৌতম নেহার সামনে আসে। অর্থাৎ গৌতম তার ছোটবেলার প্রমিস রেখেছে আর পড়াশোনা করে বড় হয়ে নেহার কাছে এসেছে। এখানে আমরা জানতে পারি গৌতম তার পরিবার সহ একেবারের জন্য এখানে চলে এসেছে। অর্থাৎ সে আর নেহা আর আলাদা হবে না। এই কথা শোনার পর নেহা অনেক বেশি খুশি হয়ে যায়। সে এবার গৌতমের পরিবারের সাথে দেখা করতে চায়। গৌতমও তাকে নিয়ে তাদের বাড়িতে যায়। এরপর থেকেই তারা দুজন পুরোটা সময় একসাথে কাটাতে থাকে। তাদের সময়টা অনেক ভালো যাচ্ছিল। নেহা গৌতমকে কতটা ভালোবাসে আর গৌতমও তাকে কতটা ভালোবাসে তা এত বছরের প্রমিসটাই সাক্ষী। নেহাও গৌতমকে পেয়ে অনেক প্রাণোচ্ছল হয়ে পড়েছিল। আর সেদিনই সে নিজের হাতে তার আর গৌতমের নাম লেখায়। সেদিন রাতে গৌতম নেহাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে আর নেহা নিজের হাত থেকে ভেতরে চলে যায়। দৃশ্য আসে বর্তমানে। আমরা কার্তিককে দেখি। সে তার রুমে ঢুকে নেহাকে শুয়ে থাকতে দেখে নেহার পাশে বসে একটা সিগারেট ধরায় আর নেহার মুখে ধোঁয়া ছাড়ে। সাথে সাথে নেহা উঠে যায়। সে তার সামনে কার্তিককে দেখে তাড়াতাড়ি উঠে বসে। তখন কার্তিক নেহার সামনে মিষ্টির বক্স ধরে আর বলে তার জন্য লাড্ডু এনেছে সে তাকে লাড্ডু খেতে বলে। তবে নেহা খায় না। এটা দেখে কার্তিক অনেক বেশি রেগে যায় আর সব লাড্ডু ফেলে দেয়। এরপর সে নেহার কাছে এসে বলে তার তো তার বাবাকে মারা উচিত,
তার বাবা বলেছিল বিয়ে হলে নেহা কার্তিককে ভালোবাসবে, তবে এখন পর্যন্ত সে তাকে ভালোবাসতে পারেনি। তার কথা শুনে নেহা তার দিকে ঘৃণার নজরে তাকায় আর বলে তার মতো লোকেদের ভালোবাসা যায় না। এই কথা শুনে কার্তিক বলে সে তার ভালোবাসা প্রমাণ করার জন্য কি করবে। নেহা তখন বলে কাউকে দিনরাত টর্চার করা, ইচ্ছার বিরুদ্ধে শরীর ছোঁয়া, যখন খুশি গায়ে হাত উঠানো, এসবকে ভালোবাসা বলে না। তাই কার্তিক মারা গেলেও নেহা একটুও কষ্ট পাবে না। নেহার মুখে এইসব কথা শুনে কার্তিকের মাথা খারাপ হয়ে যায়। তাই সে বলে সে তার মুখ থেকে আই লাভ ইউ বলিয়েই ছাড়বে। এই বলে কার্তিক নেহাকে আই লাভ ইউ বলতে বলে, কিন্তু সে তো কিছুতেই বলে না। তখন কার্তিক টেবিল থেকে একটা টব নিয়ে এসে নিজের মাথায় বাড়ি মারে আর সাথে সাথে তার মাথা বেয়ে রক্ত পড়তে থাকে। এটা দেখে নেহা অনেক বেশি ঘাবড়ে যায়। তবে কার্তিক তখন পুরোপুরি সাইকো হয়ে গিয়েছিল। তাই সে একের পর এক কাচের বোতল নিজের মাথায় বাড়ি দিয়ে নিজেকে কষ্ট দিচ্ছিল আর বারবার নেহাকে আই লাভ ইউ বলতে বলছিল। তবে নেহা এসব সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর তার এই অবস্থা দেখে এইবার কার্তিক তার কাছে ছুটে আসে আর তার জন্য পাগল হয়ে যায়। এরপর কার্তিক ডাক্তার ডেকে আনে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে নেহার জন্য অনেক বেশি চিন্তা করে। তবে ডাক্তার জানায় দুর্বলতার কারণে নেহা অজ্ঞান হয়ে পড়েছে। ডাক্তার তখন কার্তিকের মাথা থেকে রক্ত পড়তে দেখে জিজ্ঞেস করে তার কি হয়েছে। কার্তিক জানায় অ্যাক্সিডেন্ট করেছে সে। ডাক্তার এবার তার জন্য ওষুধ লিখে দিয়ে চলে যায়। এরপর অনেকক্ষণ সময় কেটে যায়। নেহার জ্ঞান ফিরতেই সে তাড়াতাড়ি করে উঠে পড়ে, কারণ সে তখনও কার্তিককে নিয়ে ভয়ে ছিল। তবে সে আশেপাশে তাকিয়ে দেখে সেখানে কার্তিক ছিল না। এবার সে রুমের বাইরে কিছুর আওয়াজ শুনতে পায়। সে তখন ভয়ে ভয়ে দরজা খুলে বাইরে আসতেই দেখে কার্তিক অনেকগুলো লাকড়ি এনে জমা করছে। সে তখন নেহাকে জ্ঞান ফিরতে দেখে খুব খুশি হয়ে যায়। নেহা বুঝতে পারে কার্তিক এখনো স্বাভাবিক হয়নি। সে লাকড়িগুলোর উপরে কেরোসিন ছিটিয়ে তার উপর নিজে দাঁড়িয়ে যায়। এটা দেখে নেহা খুবই ভয় পেয়ে যায়, কারণ কার্তিক নিজেকে পুড়িয়ে ফেলতে চাইছে। এদিকে কার্তিক আগুন ধরাতে ধরাতে নেহাকে আই লাভ ইউ বলতে বলে, না হয় সে নিজেকে শেষ করে দিবে। বলতে বলতে ম্যাচে আগুন জ্বলে ওঠে আর এটা দেখা মাত্রই নেহা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর কোনো উপায় না পেয়ে এইবার সে কার্তিককে আই লাভ ইউ বলে দেয়। আর এই কথা শুনে কার্তিকও খুশি হয়ে যায়। এসব ঘটনার পর নেহা আরো বেশি দুর্বল হয়ে পড়ে, কিন্তু এখনো সে ভালো দিনের আশায় আছে। তাই কিছুক্ষণ পরই সে নিজেকে ঠিক করে ধীরে ধীরে রুমের বাহিরে উকি দেয় আর বুঝতে পারে কার্তিক বাড়িতে নেই। তাই সে ফ্রেশ হয়ে বাহিরে বের হয়। সে আগে মন্দিরে যায় আর সেখানে গিয়ে নেহার উপর করা কার্তিকের সব টর্চারের কথা তার মনে পড়ে যায়। সে শুধু চায় কার্তিকের থেকে মুক্তি পেয়ে একটা ভালো জীবন কাটাতে, আর সেটাই প্রার্থনা করে নেহা তার অফিসে চলে আসে। সেখানে সে হুট করে গৌতমের মতো কাউকে দেখতে পায় আর এটা দেখা মাত্রই সে পাগলের মতো গৌতমের নাম ধরে অফিসের সারা জায়গায় খুঁজতে থাকে। তবে কোথাও গৌতমকে খুঁজে পাওয়া যায় না। তখন সৌম্যা নেহাকে দেখে তার কাছে আসে আর তাকে শান্ত করায়। সৌম্যা নেহার সাথে বসে আর এই প্রথমবারের মতো নেহা তার সাথে সবকিছু শেয়ার করতে থাকে। গৌতমের ব্যাপার থেকে শুরু করে কার্তিকের টর্চার সহ সবকিছু নেহা সৌম্যাকে খুলে বলে। আর এখানেই আমরা জানতে পারি সবচেয়ে বড় টুইস্ট। গল্পটাকে আমরা এতক্ষণ যেভাবে দেখে এসেছিলাম, আসল গল্পটা সেভাবে শুরু হয়নি। আর সেটা জানতে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সেই দিনটায় যেদিন নেহার মামা নেহাকে নিয়ে তার বাড়িতে যায়। সেদিন নেহা সারা বাড়ি ঘুরে আস্তে আস্তে করে নিজের রুমের দিকে যাচ্ছিল। তবে সে তার রুমে ঢোকার আগেই অন্য রুম থেকে কারো কথার শব্দ পায়। সে সেই রুমের দিকে যেতেই দেখে একটা ছেলে একটা মেয়ে পুতুল নিয়ে খেলা করছে। ছেলেটা অদ্ভুত ভাবে সেই পুতুলটার সাথে কথা বলছিল, যেন পুতুলটা কোনো মানুষ। নেহা দরজার সামনে দাঁড়াতেই ছেলেটা তাকে দেখতে পায় আর নেহাকে দেখেই ছেলেটা তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। নেহা তখন ছেলেটার কাছ থেকে পুতুল নিয়ে তার টিপটা পরিয়ে দেয়। তখনই সে ছেলেটার চাহনি দেখে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তবে ছেলেটাও নেহার পেছন পেছন আসতে থাকে। মূলত এই ছেলেটাই ছিল কার্তিক, আর সে নেহার মামার ছেলে ছিল। নেহা তখন কার্তিকের অদ্ভুত চাহনি দেখে তাড়াতাড়ি করে তার মামার পাশে গিয়ে বসে। তখন তার মামা কার্তিককে দেখে তার সাথে নেহার পরিচয় করিয়ে দেয় আর জানায় এটা নেহা, যার সাথে কার্তিকের বিয়ে হবে। তাই কার্তিকের নেহার খেয়াল রাখতে হবে। অর্থাৎ কার্তিকের বাবা আর নেহার নানি মিলে আগে থেকেই ঠিক করে রেখেছিল যে বড় হওয়ার পর তারা কার্তিক আর নেহার বিয়ে দিবে। আর এই কথা শোনার পর কার্তিকও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর থেকে সে সারাক্ষণ নেহার সাথে সাথে থাকার চেষ্টা করত। তবে কার্তিকের অদ্ভুত চাহনি আর ব্যবহার নেহার কাছে একেবারেই ভালো লাগতো না। অর্থাৎ কার্তিক ছোটবেলা থেকেই এমন ছিল। নেহা বুঝতে পারত কার্তিক নেহাকে কোন নজরে দেখত। তাই সে চেষ্টা করতো সবসময় কার্তিকের থেকে আড়ালে থাকার। তবে সে যত বড় হতে থাকে কার্তিকের অসভ্যতামি আরো বাড়তে থাকে। কার্তিক লুকিয়ে লুকিয়ে নেহার শরীর দেখত। এছাড়াও নেহার জিনিসপত্র নিজের কাছে রেখে দিত, যেন সে নেহাকে নিজের নেশা মনে করত। কার্তিক নেহার আশেপাশে কোনো ছেলেকেই আসতে দিত না। নেহা যে ছেলের সাথে বন্ধুত্ব করত, কার্তিক সেই ছেলেকে মেরেই বেহাল দশা করে দিত। তবে এসবের মাঝেও নেহা তার ভালোবাসাকে ভোলেনি। তার আর গৌতমের সম্পর্ক তো অনেক ভালো চলছিল। এখানে আমরা সেদিনের দৃশ্য দেখতে পাই যেদিন নেহা তার হাতে গৌতমের নামের ট্যাটু করায়। গৌতমের পর নেহাকে বাড়ি পৌঁছে দিলে নেহা সোজা ভেতরে যেতে নেয়, কিন্তু তখনই গৌতম নেহাকে ডাক দেয়। নেহাও তখন তাকে জড়িয়ে ধরে। এরপর
এরপর সে ভেতরে এসে দেখে তার মামা ব্যাগ প্যাক করছে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। তার মামা দুদিন বাড়ি থাকবে না শুনে নেহার তো অনেক বেশি ভয় হতে থাকে, কারণ ততদিনে সে বুঝে গিয়েছিল যে কার্তিক একটা ডেঞ্জারাস সাইকো। তাই সে কার্তিকের সাথে একা থাকতে চাইছিল না। তবে তার মামার মতে কার্তিক তার হবু বর, তাই কার্তিক নেহার খেয়াল রাখবে। নেহার কিছুই বলতে পারে না। তার মামা নেহাকে যত্ন করে খেতে দেয়। তখন কার্তিক কোথাও থেকে রেগে বাসায় ঢোকে। তখন তার বাবা তাকেও খেতে বসায়। তবে কার্তিক এখানে ভাত ফেলে রেগে মেগে সেখান থেকে চলে যায়। এটা দেখে কার্তিকের বাবার অনেক খারাপ লাগে, কিন্তু সে আর কিছুই বলে না তাকে। রাত হলে নেহা এসবের চিন্তায় ঘুমাতে পারছিল না। সেই সময় নেহার ফোনে একটা মেসেজ আসে। নেহা ফোন ওপেন করতেই একটা ভিডিও পায়, যে ভিডিওটা আর কেউ নয় বরং কার্তিক নেহাকে দিয়েছিল। আর এই ভিডিওটা তখনকার যখন নেহা গৌতমকে জড়িয়ে ধরেছিল, অর্থাৎ কার্তিক লুকিয়ে থেকে এই সবকিছু দেখেছে। এখানে ভিডিওতে কার্তিক নেহাকে বলে সে তার সাথে এমনটা কেন করলো, সে তো তার হবু বর, তবুও সে অন্য ছেলেকে কেন ভালোবাসলো। এদিকে এসব দেখে নেহা অনেক বেশি ঘাবড়ে যায়। সে ভয়ে পানি খেতে গিয়ে দেখে বোতলে পানি নেই। তখন সে নিচে যায় পানি খেতে। তবে তার আগেই কার্তিক নেহার পেছনে চলে আসে। নেহা তো তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তখন সেখান থেকে দৌড়ে পালাতে লাগে, কিন্তু কার্তিক তাকে ঠিকই ধরে ফেলে। নেহা তখন ভয়ে নিচে বসে রীতিমতো কাঁপতে থাকে। এখানে কার্তিক নেহার সামনে বসে বলে সে তাকে অনেক ভালোবাসে। ছোটবেলা থেকে কার্তিক ভেবে এসেছে নেহা তার ওয়াইফ হবে, তাই কার্তিক কখনো নেহাকে তার ভালোবাসার কথা জানায়নি। তবে আজ সে জানাচ্ছে, কারণ এখন সে জানতে পেরেছে নেহা অন্য কাউকে ভালোবাসে। কার্তিকের কথা শুনে নেহা চুপ করে বসে থাকে। তখন কার্তিক জানায় নেহা যে ছেলেটাকে কিস করেছে, অর্থাৎ গৌতমকে, কার্তিক সেদিন রাতেই মেরে আধমরা বানিয়ে এসেছে। এই কথা শোনার পর নেহা আরো ঘাবড়ে যায় আর কার্তিকের কাছে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তবে কার্তিক যেন আরো হিংস্র হয়ে যায়। তাই সে নেহাকে বলে সে নেহাকে যতবার তার নাম ধরে ডাকবে ততবার তাকে বলে জবাব দিতে হবে। এই বলে কার্তিক একটা ছুরি নিয়ে বাহিরে চলে যায় আর নেহা দরজা আটকে বসে বসে খুব কাঁদতে থাকে। কার্তিক তখন নেহাকে তার নাম ধরে ডাকতে থাকে আর নেহা তার ইচ্ছা না থাকলেও বহু কষ্টে কার্তিককে বলে জবাব দিচ্ছিল। এমন করতে করতে সারাটা রাত কেটে যায়। আর এই সারা রাত কার্তিক নেহাকে ডেকে গেছে আর নেহাও কার্তিকের ভয়ে প্রতিবার উত্তর দিয়ে গেছে। বুঝুন এই সাইকোর কাছ থেকে নেহাকে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তাও সেই বিয়ের আগ থেকেই। সকাল হওয়ার পরই নেহার মামাও চলে আসে। সে এসে কার্তিককে বাহিরে বসে থাকতে দেখে খুবই অবাক হয়ে যায়। এদিকে ভেতর থেকে নেহা মামার শব্দ শুনে যেন জীবন ফিরে পায়। সে তাড়াতাড়ি করে তার মামাকে ডাকতে থাকে। নেহার ডাক শুনে তার মামা অস্থির হয়ে তার কাছে আসে। তবে নেহা কিছু বলার আগেই কার্তিক এসে ছুরি দিয়ে তার বাবাকে চেপে ধরে। কার্তিক তাকে বলে সে তো বলেছিল নেহা তার ওয়াইফ হবে, তবে নেহা তো এখন গৌতম নামের ছেলেকে ভালোবাসে, তাহলে সে তাকে মিথ্যা আশ্বাস কেন দিয়েছে। কার্তিকের কথা শুনে তার বাবা অনেক বেশি অবাক হয়ে যায়। কার্তিক তার বাবাকে বলে সে যাতে নেহাকে বোঝায় কার্তিকের সাথে বিয়ে করতে। এই বলে কার্তিক সেখান থেকে চলে যায়। তখন নেহা খুব কাঁদতে থাকে। নেহার মামা তখন নেহার কাছে জানতে চায় কার্তিক যা বলেছে তা কি সত্যি। নেহা জানায় হ্যাঁ, সে গৌতমকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায়, সে কার্তিককে বিয়ে করতে চায় না। নেহার কথা শুনে তার মামা জানায় সে তার নানিকে কথা দিয়েছিল যে সে নেহার খেয়াল রাখবে, আর নেহার নানি তাকে কথা দিয়েছিল যে সে নেহার সাথে কার্তিকের বিয়ে দিবে, তাই সে তার কথা ভঙ্গ করতে পারবে না। মামার কথা শুনে নেহা আরো বেশি ভেঙে পড়ে। সে ভেবেছিল তার মামা তাকে বুঝবে, কিন্তু তার মামাও চাইতো নেহা যাতে কার্তিকের সাথেই বিয়ে হয়। এখানে আমরা জানতে পারি কার্তিকের মা চলে যাওয়ার পর থেকে কার্তিক একাই বড় হতে থাকে। আর সে হালকা বড় হলে কার্তিকের বাবা তার মধ্যে ভিন্ন কিছু লক্ষ্য করে। আসলে কার্তিক একা একা নিজের পুরোটা শৈশব জীবন কাটানোর জন্য একেবারে সাইকো হয়ে পড়েছিল। কার্তিকের বাবা একদিন তাকে একটা টয় শপে নিয়ে যায়। কার্তিক তখন একটা মেয়ে পুতুল নিয়ে আসে। এরপর থেকে তার বাবা খেয়াল করে কার্তিক সারাক্ষণ ওই পুতুলটার সাথে একা একাই কথা বলতো আর পুতুলটাকে মানুষের মতো ট্রিট করত। কার্তিক পুতুলটাকে অনেক আদর করত, আবার মাঝে মাঝে পুতুলটার উপরই অত্যাচার করত, আবার সেই পুতুলের যত্নও নিত। অর্থাৎ কার্তিকের এই স্বভাবটা আগে থেকেই ছিল। আর তার মধ্যে এইসব সিমটম দেখে তার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে ডাক্তার কার্তিককে একা থাকতে মানা করে। কার্তিকের সাথে কেউ থাকলে সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এটা বলে। তবে কার্তিকের বাবা অনেক চেষ্টা করেছে কার্তিককে বাইরে পাঠানোর, বন্ধু বানানোর, তবে সে তো একাই পড়েছিল। আর সেই সময়ই তার বাবা বাড়িতে নেহাকে নিয়ে আসে। নেহা আসার পর থেকে কার্তিক আর ওই পুতুল নিয়ে খেলা করেনি। নেহার সাথে থাকার পর সে কার্তিকের ভেতর অনেক পরিবর্তন লক্ষ্য করেছে। তাই তার বাবা চায়
নেহা কার্তিককে বিয়ে করুক, এতে করে কার্তিকের জীবনও বেঁচে যাবে। নেহার মামা তখন নেহাকে বলে সে যাতে গৌতমকে ভুলে যায় আর কার্তিককে বিয়ে করতে যেন রাজি হয়ে যায়। এই কথা শোনার পর নেহা অনেক বেশি কষ্ট পায় আর ঘরে গিয়ে নিজের হাতে ছুরি দিয়ে অনেকবার আঘাত করে। কার্তিক ছোটবেলা থেকে নেহাকে যত অত্যাচার করে এসেছে, এই সব কিছুর পরেও নেহা কিছুতেই কার্তিকের মতো সাইকোর সাথে থাকতে রাজি ছিল না। আর নেহা কখনো গৌতমকে ভুলতেও পারত না। এদিকে তো তার হাত কাটার কারণে এত রক্তক্ষরণ হয় যে নেহাকে শেষমেশ হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে নেহার খবর শুনে কার্তিক অস্থির হয়ে হসপিটালে ছুটে আসে। কার্তিক তার বাবার কাছে এসে জিজ্ঞেস করে নেহা কোথায়, তার কি হয়েছে। তখন তার বাবা জানায় নেহার অনেক রক্তক্ষরণ হয়েছে। এ কথা শুনে কার্তিক বলে সে নেহাকে রক্ত দিবে, তারপরেও যাতে নেহা সুস্থ হয়ে যায়। এরপরই কার্তিক নেহার কাছে চলে যায়। এদিকে নেহা তো তাকে দেখেই আবারও ভয় পেতে শুরু করে। নার্স তখন কার্তিককে ডিস্টার্ব করতে বারণ করে, তবে কার্তিক উল্টো নার্সকেই মেরে সেখান থেকে পাঠিয়ে দেয়। সে হসপিটালের ভেতরে পাগলামি করতে শুরু করে, যেন মনে হচ্ছিল সে নেহার অনেক বেশি খেয়াল করে। নেহার উপর একটা আচরও তার সহ্য হয় না, অথচ নেহার এই হালের জন্য একমাত্র দায়ী ছিল কার্তিকই। তাই নেহা সুযোগ বুঝে একদিন হসপিটাল থেকে লুকিয়ে বেরিয়ে পড়ে আর সোজা গৌতমের বাসায় চলে আসে গৌতমের সাথে পালিয়ে যাওয়ার জন্য। তবে এখানে এসে নেহা জানতে পারে গৌতমরা বাড়িতে নেই। গৌতম তার বাবার অপারেশনের জন্য মুম্বাই গিয়েছে। আর এটা শোনার পর নেহা আরো বেশি ভেঙে পড়ে, কারণ গৌতম নেহার একমাত্র ভরসা ছিল। এখন যদি কার্তিক কোনোভাবে নেহার খোঁজ পায় তাহলে হয়তো নেহাকে শেষই করে দিবে। নেহা তখন কাঁদতে কাঁদতে একটা জায়গায় গিয়ে বসে। তখন সেখানে কার্তিক এসে হাজির হয়। কার্তিক খুব ভালো করেই বুঝে যায় নেহা এখানে গৌতমের সাথে পালিয়ে যেতে এসেছিল, তাই সে নেহাকে টানতে টানতে বাড়িতে নিয়ে যায়। কার্তিকের বাবা এসব দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। এদিকে কার্তিক যেন পাগল হয়ে গিয়েছিল, তাই সে নেহাকে মারতে পর্যন্ত যায়। তখনই কার্তিকে তার বাবা আটকাতে গেলে এবার কার্তিক তার বাবারই গলা টিপে তাকে মেরে ফেলতে চায়। এটা দেখে নেহা কার্তিককে আটকানোর অনেক চেষ্টা করে। তখন কার্তিক নেহাকে বলে সে যদি তাকে বিয়ে করতে রাজি হয় তাহলে সে তার বাবাকে ছেড়ে দিবে। নেহা তখন আর কোনো উপায় না পেয়ে নিজের মামাকে বাঁচানোর জন্য সেদিন কার্তিকের সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর নেহার রাজি হওয়া শুনে কার্তিকও অনেক বেশি খুশি হয়। আর এভাবেই সে নেহাকে হাসিল করে নেয়, অর্থাৎ কার্তিক আর নেহার বিয়ে হয়ে যায়। এই পুরো ঘটনা নেহা সমিয়াকে বলছিল। সবকিছু শুনে সমিয়া নেহাকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে কার্তিক বাড়িতে বসে নেহার জন্য অপেক্ষা করছিল। তখন নেহা বাড়িতে ফিরতেই কার্তিক সাথে সাথে তার কাছে এসে নিজের শারীরিক চাহিদা মেটানোর চেষ্টা করে। কি অসভ্য চিন্তা করুন। তবে এইবার আর নেহা চুপচাপ মেনে নেয় না। সে কার্তিককে ধাক্কা মেরে ফেলে একটা ছুরি নিজের গলায় ঠেকায় আর কার্তিককে হুমকি দিয়ে বলে যে যদি সে তাকে ছোঁয়ার চেষ্টা করে তাহলে সেই ছুরি দিয়ে নিজেকেই শেষ করে দিবে। আর এই কথা শুনেই কার্তিক সাথে সাথে থেমে যায়। নেহা তখন নিজের মতো করে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে কার্তিকের থেকে দূরে গিয়ে খাবার খেতে থাকে। এদিকে কার্তিক নেহাকে এত কাছে পেয়েও নিজের চাহিদা মেটাতে না পারায় সে যেন পাগল হয়ে গিয়েছিল। সে তখন ড্রিঙ্ক করতে করতে নেহাকে বলে সে তাকে অনেক বেশি ভালোবাসে। আজ পর্যন্ত সে কোনো মেয়ের দিকে তাকায়নি, শুধুমাত্র নেহার জন্য। সে অনেক ভালো একজন ছেলে। কার্তিকের এমন কথা শুনেও নেহা কোনো প্রতিক্রিয়া করে না। এটা দেখে কার্তিক খুবই রেগে যায় আর রেগেমেগে একটা গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারে। এরপর সে আরো ড্রিঙ্ক করতে থাকে। পরের দিন তার ঘুম ভাঙে রানীর ডাকে। সে ঘুম থেকে উঠেই নেহাকে ডাকতে থাকে, তবে নেহার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। তখন রানী জানায় সে আসার পর থেকে নেহাকে ঘরে দেখেনি। এই শুনেই তো কার্তিক বুঝে যায় যে নেহা তার থেকে পালিয়ে চলে গেছে। এবার সে রেগে মেগে নেহাকে কল করে, তবে সে তো কার্তিকের কলও রিসিভ করে না। কার্তিক তখন অনেক বেশি পাগল হয়ে যায়। সে তখনই বেরিয়ে পড়ে নেহাকে খুঁজতে। সে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকে নেহাকে, কিন্তু কোথাও না পেয়ে সে নেহার অফিসে চলে যায় আর সেখানে সমিয়াকে জিজ্ঞেস করে নেহার ব্যাপারে। তবে সমিয়া বলে কার্তিক নেহার হাজবেন্ড, তাহলে তো নেহার ব্যাপারে সেই বেশি জানবে। এই কথা শুনে কার্তিক খুব রেগে যায় আর সবার সামনেই সমিয়াকে হুমকি দেয়। সে সমিয়ার ফোন দিয়ে নেহাকে কল করে, তবে নেহা তো তার কলও রিসিভ করে না। কার্তিক তবুও হাল ছাড়ে না আর নেহাকে খুঁজতে থাকে, কিন্তু নেহা আর ফিরে আসে না। কার্তিক এখানে একা হয়ে পড়ে। সে কারো উপর টর্চারও করতে পারছিল না আর শারীরিক চাহিদাও মেটাতে পারছিল না। সে নেহাকে না পেয়ে অনেক কান্না করত, আবার অনেক সময় হাসতো, যেন কার্তিক নেহাকে ছাড়া কিছুই বুঝতো না। সে নেহার বানানো আর্টটাও পুড়িয়ে ফেলে, তবুও কোনো কিছুতেই তার শান্তি মিলছিল না। সে নিজের কপাল নিজের দেয়াল দিয়ে বাড়ি দিয়ে নিজেকে আহত করে আর কাঁদতে থাকে। তখনই একজন কার্তিককে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করে তার কি হয়েছে। কার্তিক লোকটাকে দেখে জিজ্ঞেস করে তার ওয়াইফ কি কখনো তাকে বলেছে যে সে যদি তাকে জড়িয়ে ধরে তাহলে তার ওয়াইফ ছুরি দিয়ে নিজেকে শেষ করে দিবে। তার কথা শুনে লোকটা অবাক হয়ে যায় আর বলে তার ওয়াইফ তাকে এমন কিছু বলেনি।
তখন কার্তিক বলতে থাকে কিন্তু তার ওয়াইফ তাকে বলেছে আর এখন সে তাকে খুঁজে পাচ্ছে না। এই বলেই সে কান্না করতে শুরু করে। কার্তিক লোকটাকে বলে তার নেহা কোথায় আছে। এদিকে কিচ্ছু না জানা লোকটা জিজ্ঞেস করে নেহাকে। আর এই কথা শুনে তো কার্তিক আরো রেগে যায় আর লোকটাকে মারতে মারতে বলে নেহা তার ওয়াইফ। কার্তিক লোকটাকে ইচ্ছা মতো মারতে থাকে। তখনই সেই বিল্ডিং এর ওয়াচম্যান এসে কার্তিককে থামায়। সে এইবার ওয়াচম্যানকে জিজ্ঞেস করে তার নেহা কোথায়। তখন ওয়াচম্যান জানায় সে নেহাকে চেনে না, এমনকি এই বিল্ডিং এ নেহা নামের কেউ থাকে না। এই কথা শুনে কার্তিক এখন বুঝতে পারে যে সে ভুলে অন্য বিল্ডিং এ চলে এসেছে। তাই সে যাওয়ার আগে ওয়াচম্যানকে বলে যায় সে যাতে কখনো তার ওয়াইফের সামনে গ্লাস ছুঁড়ে না মারে, নাহলে তার ওয়াইফও চলে যাবে। এই বলেই সে সেখান থেকে চলে আসে। এরপর সে আরো বেশি ডিপ্রেসড হয়ে পড়ে আর কোনো মতে নেহাকে চায়। পরের দিনে কার্তিক কলিং বেলের শব্দ শুনে ভাবে হয়তো নেহা এসেছে। তবে সে দরজা খুলে দেখে রানী দাঁড়িয়ে আছে। তাকে দেখে কার্তিক কিছু না বলেই ভেতরে চলে আসে। রানীও তখন ভেতরে এসে নিজের কাজ করতে থাকে। এদিকে তো কার্তিকের মাথা বিগড়ে গিয়েছিল, তাই তার এবার রানীকে দেখে লোভ লাগতে শুরু করে। কার্তিক এবার নেহার পরিবর্তে রানীকে ব্যবহার করে তার চাহিদা পূরণ করতে। বুঝুন এই লোক কতটা নীচ। এদিকে রানী ভাবে কার্তিক তাকে পছন্দ করে, তাই সে কার্তিককে বলে সে তাকে এত পছন্দ করত আগে বলেনি কেন। এই কথা শোনা মাত্রই কার্তিক রানীর গলা চাপ দিয়ে ধরে আর বলে সে শুধু নেহাকে ভালোবাসে আর কাউকে নয়। এই কথা শুনে রানীও সেখান থেকে চলে যায়। রানী যেতেই কার্তিক রেগে মেগে ঘরের সবকিছু ভাঙচুর করতে থাকে। সে কি রেখে কি করবে কিছুই বুঝতে পারে না। সে শুধু সারা ঘর ঘুরে নেহার নাম ধরে ডাকতে থাকে আর সবকিছু ভাঙচুর করতে থাকে। সে এবার আলমারির সব কাপড় চোপড় ফেলতে গিয়ে হুট করে একটা জিনিস খুঁজে পায়। সে সেই জিনিসটা দেখেই এক ভয়ঙ্কর হাসি দেয় আর বলে সে কি ভেবেছিল সে আলমারির পেছনে লুকিয়ে থাকবে আর কার্তিক তাকে ধরতে পারবে না। আর এর পরেই আমরা দেখি কার্তিক ড্রিঙ্ক করতে করতে তার সেই ছোটবেলার পুতুলটাকে নিজের সামনে ঝুলিয়ে রাখে, যার পিঠে সে ছুরি ঢুকিয়ে রেখেছিল। অর্থাৎ তখন কার্তিক আলমারিতে এই পুতুলটাই খুঁজে পেয়েছিল আর এই পুতুলটাকে কার্তিক নেহা ভেবে তাকে তার সামনে ঝুলিয়ে রাখে। সে এখানে ওই পুতুলটার সাথে একা একাই কথা বলছিল। তার মতে কার্তিক নেহাকে অনেক বেশি ভালোবাসে, যা গৌতমও বাসে না। এদিকে সেই সময় আমরা কার্তিকের রুমে নেহাকে ঢুকতে দেখি। কার্তিকও এতদিন পর নেহাকে দেখে তাড়াতাড়ি করে পুতুল লুকিয়ে নেহার কাছে চলে আসে আর অস্থির হয়ে জিজ্ঞেস করে সে এতদিন কোথায় ছিল, কার্তিক তাকে কত জায়গায় খুঁজেছে। নেহা তো কার্তিকের কোনো কথারই কোনো উত্তর দেয় না আর চুপচাপ ভেতরে যেতে নেয়। কিন্তু তখনই কার্তিক নেহার হাত ধরে। এটা দেখে নেহা বলে সে বলেছিল কার্তিক যদি তাকে ছোঁয়ার চেষ্টা করে তাহলে নেহা নিজের জান নিয়ে নিবে। তার কথা শুনে কার্তিক বলে সে তার হাজবেন্ড, সে তাকে ছুঁলে সমস্যা কোথায়। এইবার নেহা জানায় সে গৌতমকে ভালোবাসে। এই কথা শোনা মাত্রই কার্তিকের মাথায় তো আবারও রক্ত চড়ে যায়। সে এবার নেহার গলা চেপে ধরে। তবে প্রত্যেকবারের মতো এবার আর নেহা কোনো ভয় পায় না। হঠাৎ করে তার সব ভয় ভীতি যেন চলে গেছে আর সে এই অবস্থাতেই সাহস নিয়ে কার্তিককে জানায় সে গৌতমের সাথেই ভালো আছে আর তার সাথেই থাকবে। এই কথা শোনা মাত্রই কার্তিক কোনো দিক দিশা না পেয়ে সোজা নেহার মাথায় আঘাত করে দেয়। দুইবার আঘাত করতেই নেহার মাথা দিয়ে রক্ত বেয়ে পড়তে শুরু করে আর নেহা সেখানে লুটিয়ে পড়ে। এরপরই আমরা দেখি কার্তিক নেহাকে ওই অবস্থায় টানতে টানতে ওয়াশরুমে নিয়ে যায় আর সেখানেই আমরা নেহার চিৎকারের আওয়াজ শুনতে পাই। মূলত এই দৃশ্যগুলোই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এদিকে এত রাতে এই ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ পুরো বিল্ডিং এ ছড়িয়ে পড়ে, তাই সবার মধ্যে একটা আতঙ্ক দেখা দেয়। বিল্ডিং এর মালিক সাথে সাথে পুলিশে খবর দেয় আর পুলিশও দ্রুত সেখানে এসে হাজির হয়। তারা এসে কার্তিকের ফ্ল্যাটে গিয়ে দরজায় নক করে। আমরা দেখি সেই সময় কার্তিকের জ্ঞান ফেরে আর কার্তিক দরজা খুলতেই পুলিশ ফ্ল্যাটে ঢুকে পড়ে আর এই নির্মম দৃশ্য দেখতে পায়। পুরো ফ্ল্যাট রক্তে মাখামাখি ছিল। এতেই প্রমাণ হয় যে কার্তিকই কিছু করেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে পুরো ফ্ল্যাট খুঁজেও কোথাও নেহাকে পাওয়া যায় না। তাহলে নেহা কোথায় গেল, কার্তিক বা তার সাথে কি করেছে, সেই সবই আমরা পরবর্তীতে জানতে পারবো। পুলিশ তখন কার্তিককে ধরে নিয়ে যায় আর নেহার ব্যাপারে জিজ্ঞেস করে, তবে কার্তিক কোনো জবাবই দেয় না। এরপর একজন এসে কার্তিককে খাবার দিয়ে যায়। খাবার পেয়েই তো সে নির্দ্বিধায় খেতে শুরু করে। সেই সময় তার চোখ যায় নেহার ছবির দিকে আর তার ছবি দেখেই কার্তিকের আবারও নেশা ধরে যায়। অর্থাৎ সে এমন ধরনের সাইকো ছিল যার পুরো মাথায় শুধু নেহা ছিল। তাই নেহার ছবি দেখেও সে নিজেকে আটকাতে পারে না। এখানে একজন পুলিশ নেহার ছবি ছিঁড়ে ফেললে কার্তিক অনেক বেশি রেগে যায় আর এক এক করে সবগুলো পুলিশকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর সে আরামে বসে নেহার ছবি দেখতে থাকে। তখনই সেখানে লেডি ইন্সপেক্টর আসে আর কার্তিককে ধরে ফেলে। তবে লেডি ইন্সপেক্টর কার্তিকের হাত থেকে নেহার ছবিটা নিয়ে নিতে নিলে কার্তিক এবার খুব রেগে যায়
আর ওই ইন্সপেক্টরের গায়েই হাত তুলে বসে। কার্তিক তো নেহার ছবি কাউকে ছুতে দিচ্ছিল না, তবে লেডি ইন্সপেক্টর কার্তিককে রাগাতেই নেহার ছবি ছিঁড়ে ফেলে। এবার কার্তিক রেগে মেগে তার উপর হামলা করতে আসে, তবে তার আগেই সব পুলিশ এসে কার্তিককে ধরে আর খুব মারতে থাকে। এরপর পুলিশ সব জায়গায় তদন্ত করতে থাকে। লেডি ইন্সপেক্টর রানী সহ বিল্ডিং এর সবার কাছ থেকে নেহার কার্তিকের ব্যাপারে সবকিছু জানতে পারে। সমিয়াও পুলিশকে নেহার জীবনে ঘটা সবকিছু খুলে বলে। লেডি ইন্সপেক্টর কার্তিকের বাবার কাছে গিয়েও কথা বলে আর এই সব ঘটনার ব্যাপারে জানায়। সব শুনে কার্তিকের বাবা নিজেকেই দোষারোপ করতে থাকে, কারণ তার জন্যই নেহা রাজি হয়েছিল কার্তিককে বিয়ে করতে, নাহলে তো সে তাকে কখনোই বিয়ে করতে চায়নি। আর সেই কার্তিকের জন্যই নেহার আজ এই অবস্থা। তবে নেহা তখন পর্যন্ত মিসিং ছিল। সেদিন রাতে তার সাথে কি হয়েছিল, নেহা কিভাবে মিসিং হলো তা কেউই জানে না। ব্যাপারটা ছিল খুবই অদ্ভুত। আর যেহেতু নেহার মার্ডারের সরাসরি কোনো প্রমাণ নেই, তাই কোর্ট থেকে কার্তিককে শুধু পুলিশদের মারার জন্য 3 বছরের জেল দেওয়া হয়। আর মেডিকেল রিপোর্ট অনুযায়ী তার মানসিক সমস্যা আসলেই ভালো ছিল না, তাই কোর্ট থেকে কার্তিকের মানসিক চিকিৎসারও অর্ডার দেওয়া হয়। এরপর আমাদের কিছু বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা কার্তিককে চিকিৎসারত অবস্থায় দেখি। একটা মানসিক হসপিটালের বাহিরে তাকে আমরা হুইল চেয়ারে বসে থাকতে দেখতে পাই, অর্থাৎ এখানেই কার্তিকের সাইকো ট্রিটমেন্ট হচ্ছিল। তবে কার্তিক এইখানেও নার্সদের দিকে অন্য নজরে তাকাতো। দেখা যায় সেখানে বসেছিল, সেই সময় তার সামনে সে সেই লেডি ইন্সপেক্টরকে দেখতে পায়। কার্তিক তাকে দেখেই বলতে থাকে যে নেহাকে সে মারেনি। তখন লেডি ইন্সপেক্টর জানায় নেহা এখনো বেঁচে আছে। আর এখানেই রিভিল হয় এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। আসলে নেহার হুট করে চলে যাওয়া থেকে শুরু করে সেদিন রাতে মিসিং হওয়া পুরোটাই একটা সাজানো গল্প ছিল। আমরা জানতে পারি এই লেডি ইন্সপেক্টর আর কেউ না, গৌতমেরই কলেজ লাইফের ফ্রেন্ড। গৌতম তাকে তার আর নেহার ব্যাপারে সবকিছু খুলে বলেছিল। তবে সে পুলিশের জব পেতে পেতে জানতে পারে যে কার্তিক নেহাকে বিয়ে করে নিয়েছে। আর ওই দিন অফিসে নেহা ভুল দেখেনি, বরং সেখানে গৌতমই ছিল। আর ইন্সপেক্টরই নেহার সাথে গৌতমের দেখা করিয়ে দিয়েছিল। যেদিন নেহা তার জীবনে ঘটা তার উপর কার্তিকের অত্যাচারের ব্যাপারে সবকিছু সমিয়াকে খুলে বলছিল, সেদিন নেহা শুধু সমিয়াকে না, বরং গৌতম আর ইন্সপেক্টরকেও সব জানিয়েছিল। এই সব কিছু শুনে গৌতম নেহার সাথ দেয়, কারণ নেহা কোনো ভুল করেনি। সে নিজের মামার গৌতমের জন্যই এত বছর এত টর্চার সহ্য করেছে, আর এরপরেও কষ্ট করে কার্তিকের কাছে থেকেছে। তা না হলে কার্তিক তার বাবা আর গৌতমকে মেরেই ফেলতো। এই সবকিছু শোনার পর ইন্সপেক্টর একটা প্ল্যান করে। তারা নেহাকে ইচ্ছে করেই কার্তিকের থেকে দূরে সরিয়ে নেয়, কারণ তারা খুব ভালো করেই জানতো কার্তিক যদি নেহাকে না পায় তাহলে পাগলের মতো সে তাকে খুঁজতে থাকবে। এরপর সেদিন আবারও নেহা কার্তিকের কাছে যায়, আর কার্তিক সেদিন নেহাকে অনেক আঘাত করে। কিন্তু সে সেদিন মদ খেয়ে বেহুশ হয়েছিল, তাই সেই সুযোগে স্বামী তাদের ফ্ল্যাটে চলে যায় আর নেহাকে নিয়ে সেখান থেকে চলে আসে। আর এরপরই পুলিশ গিয়ে কার্তিককে একা পায়। তো এই সবই ছিল তাদের প্ল্যানের অংশ। আর ইন্সপেক্টর এই পুরো প্ল্যানটা করেছে যাতে কার্তিক জেলে থাকে। আর তাছাড়া কার্তিকের চিকিৎসারও প্রয়োজন ছিল, তাই সে নেহাকে কার্তিকের কাছ থেকে মুক্তি দেওয়ার জন্য আর কার্তিক যাতে বাহিরে থাকতে না পারে সেই জন্যই সেই গল্পটা সাজায়। কারণ কার্তিক যদি বাহিরে থাকতো তাহলে সে একদিন না একদিন নেহার গৌতম দুজনকেই শেষ করে ফেলতো। সে নেহাকে কোনোদিনও শান্তিতে বাঁচতে দিত না। আর এখন যেহেতু গৌতম জেল আর মানসিক হাসপাতালে বন্দি আছে, তাই সেটা আর সম্ভব না। এই পুরো কাহিনী বলার পর লেডি ইন্সপেক্টর কার্তিককে বলে সে কি জানতে চায় নেহা এখন কোথায় আছে। এইবার ইন্সপেক্টর তার মোবাইল থেকে একটা ভিডিও দেখায়, আর এখানে আমরা দেখতে পাই নেহার গৌতম মিলে এখন দুজন একসাথে অনেক বেশি সুখে আছে। নেহা ঠিক যেমনটা চেয়েছিল তার জীবন এখন ঠিক তেমনটাই হয়েছে। সে তার ভালোবাসার মানুষের সাথে আছে। নেহার জীবনের কিছু সময় কালো অধ্যায় হয়ে থাকলেও শেষমেশ তার প্রার্থনা পূর্ণ হয়েছে, আর নেহা যাকে ভালোবাসে তাকেই পেয়েছে। ইন্সপেক্টর কার্তিককে এই ভিডিও দেখিয়ে জানায় কোর্ট থেকে কার্তিকের মানসিক সমস্যার রিপোর্ট থাকায় সে কার্তিকের অনুমতি ছাড়াই নেহা আর কার্তিকের ডিভোর্স করিয়ে নিয়েছে। তো যাওয়ার আগে ইন্সপেক্টর কার্তিককে বলে যায় যে মানুষটাকে সে ভালোবাসে সেই মানুষটার খুশি চাওয়াটাকেই ভালোবাসা বলে, তার উপর অত্যাচার করাকে ভালোবাসা বলে না। নেহার গৌতম দুজনের মধ্যে ভালোবাসা আছে, তাই তারা দুজন এখন একসাথে আছে। তবে কার্তিক কখনোই নেহাকে ভালোবাসেনি, বরং নেহার শরীরের প্রতি আকৃষ্ট ছিল, আর কিচ্ছু না। তাই কার্তিক নেহাকে পায়নি। এই কথাগুলো বলেই ইন্সপেক্টর সেখান থেকে চলে যায়। তবে আমরা একটা অদ্ভুত বিষয় দেখি, ইন্সপেক্টর চলে যেতেই কার্তিক তার পাশে একটা মেয়ে পুতুল দেখতে পায়, যেটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে পুতুলটা উঠিয়েই
নেহা বলে ডাকতে থাকে। অর্থাৎ এখানে চিকিৎসা করা হলেও তার মানসিক অবস্থা এখনো ঠিক হয়নি, আর কখনো ঠিক হবে কিনা সেটাও আমরা জানি না। আর এই দৃশ্যের সাথেই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।